মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা, কঠিন হুঁশিয়ারি হুতি বিদ্রোহীর। এদিকে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে, ইরানের পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের হুঁশিয়ারি। জানিয়ে দিব, অবশেষে হিজবুল্লাহর সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র। এদিকে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৫ ফিলিস্তিনি। সর্বশেষ জানাবো, পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হামাস আল আসাদ বলেছেন, তার যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, ভৌগোলিক দূরত্ব বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে। গাজায় হামলার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা। এর আগে ইরানি নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ-দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক হামলা এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মুসলিম উম্মার সন্তানদের প্রতি এই অপরাধ যজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রতার ছায়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনের সমর্থনে সংগ্রামে নেমেছে। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো প্রস্তাবের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এটা প্রমাণিত সত্য। তেহরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইসলামি আরো বলেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসাবে উল্লেখ করে তিনি বলেন, দখলদার ইসরায়েলের হামলার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা করেছেন ইসলামি। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশের বিষয়ে হুঁশিয়ারি দেন। হিজবুল্লাহর সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে। দুটি রাজনৈতিক সূত্র বিশদ প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত। এর আগেও তার মাধ্যমে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়েছে দুপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছে, যা তার মিত্র ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে শত্রুতা শেষ করবে, কিন্তু এই প্রচেষ্টা এখনো ফল দেয়নি। গাজা যুদ্ধের সমান্তরালে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে প্রাণ হারান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, হাশেম সাফিউদ্দিন সহ অনেক শীর্ষ কমান্ডার। বিপরীতে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ইসরায়েলি সেনাদেরও। 30 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে অন্তত 47 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আর আহত হয়েছেন প্রায় 3 শতাধিক ইসরায়েলি সেনা। শুধু গত বুধবারই নিহত হয়েছেন 6 সেনা।
অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩,৩৮৬ জন নিহত এবং ১৪,৪১৭ জন আহত হয়েছেন। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছে, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলার স্বাধীনতা চায় ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের জেরুজালেমে দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ও নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে আলোচনা করেছেন জিন নোয়েল ব্যারট। আলোচনার পর একটি সংসদীয় সমিতিতে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৫ ফিলিস্তিনি। গাজা ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি আর লেবাননে নিহত হয়েছেন ২১ জন বেসামরিক নাগরিক। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ১,০৩,৩৭০ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ২৪ জন নিহত এবং আরো ১১২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরো ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১৪,৪০০ জনেরও বেশি। এদিকে ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে লেবাননে অভিযানরত ইসরায়েল। পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া। বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় একত্রে নৌমহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা স্থানান্তর করার আগে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার ও জেট ফাইটারের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়। কোরীয় উপদ্বীপের দক্ষিণ ও জাপানের প্রধান দ্বীপগুলোর পশ্চিমের জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে বাইডেনের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির ধারাবাহিকতায় এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই চুক্তির ফলে সিউল ও টোকিও বহু বছরের বিরোধ পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপাক্ষীয় নিরাপত্তা সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ডিক্রিতে স্বাক্ষর এবং রাশিয়ার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করার ১ বছর পরে জাহাজ ও বিমান এই মহড়ায় অংশ নিয়েছে, যার মধ্যে উভয় দেশকে পারস্পরিক সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিধান রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করে একটি আইনে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া তাদের সেনা পাঠিয়েছে রাশিয়ায়।